তো দেখেন এখানে কতগুলো ওষুধ দিছি, এই ওষুধ দেওয়ার পরে আবার 1 মাস হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ওষুধ দেওয়া হয়নি। বিশ্বাস করেন এই ওষুধ দেওয়ার পরে এই মরিচ গাছে এখন 99% মরিচ গাছ সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আর গোড়ায় সারের কথা বলতেছেন, সেই জানুয়ারি মাসের 20 তারিখে রোয়ার পরের থেকে শুরু করে এরপরে এর ভিতরে কখনো কোনো সার দেওয়া হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবে পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে। দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটি মরিচ ক্ষেত দেখাতে নিয়ে আসছি। এই মরিচ ক্ষেতে কি কি সমস্যা থাকতে পারে এবং তার সমাধান কি, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন মরিচ ক্ষেতটি ঘুরে ঘুরে দেখি এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি। দর্শক, আমি এই যে একটি মরিচ ক্ষেতে আসছি, এটা হচ্ছে প্রায় 4 কাঠার মতো জায়গা নিয়ে করা। 4 কাঠা মেবি, তার থেকে একটু কম হবে। এখানে 400 থেকে 450 মরিচ গাছ লাগানো আছে। এখানে নতুন বেড করে, এখানে জমিটা ছিল এরকম সমান, তো এখানে মাটি তুলে, যেহেতু এখানে এই জায়গাটায় পানি বাঁধে, এজন্য মাটি তুলে, নতুন মাটি তুলে এখানে এই মরিচ গাছ লাগানো হয়েছিল। এই মরিচ গাছগুলো লাগানো হয়েছে জানুয়ারির 20 তারিখের দিকে। তো এখনো পর্যন্ত এই মরিচ গাছে দেখেন কোনো সেভাবে ফল নাই, ফুল নাই। আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছে কোনো ফল ফুল নাই। এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে বুলেট মরিচ জাতের। তবে এখন কিছু কিছু ফুল ফল আসতেছে, সেগুলো দেখা যাচ্ছে। এখন কিছু কিছু ফুল ফল আসতেছে, কিন্তু উচিত ছিল এই মরিচ গাছে জানুয়ারি মাসে লাগানো। জানুয়ারিতে যদি লাগানো থাকে তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চের থেকে মোটামুটি এখানে ফল আসা উচিত ছিল, কিন্তু সেই ফলগুলো কিন্তু এখানে আসেনি। তো এর কারণটা ছিল হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। এখানে এই মরিচ গাছ যখন ছোট ছিল, এই মরিচ গাছের পাতাগুলা কিন্তু কুঁকড়িয়ে গিয়েছিল। এই যে দেখেন পাতা কুঁকড়ানো আছে, এই ছোট থাকা অবস্থায় মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ায় গেছিল। এই যে পাতা কুঁকড়ায় গেছিল। এর পরবর্তীতে দেখেন এই যে এই জায়গাটার উপরে পাতাগুলো আবার ঠিক হয়ে গেছে, মোটামুটি ঠিক হয়ে গেছে। দেখেন এই যে পাতা কুঁকড়ানো অবস্থায় ছিল, উপরের পাতাগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। দেখেন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে 400 থেকে 450 মরিচ গাছ আছে, সবই বুলেট মরিচ। আমাদের বেশিরভাগ আমাদের দেশে কৃষকরা যারা মরিচ চাষ করেন, তাদের একটাই সমস্যা বেশি দেখা যায়, যে তারা সকলেই বলেন যে তাদের মরিচের পাতা কুঁকড়িয়ে যাওয়ার সমস্যা আছে। এই যে এই পাতা কুঁকড়ানো, এই যে এই সমস্যাগুলো থাকে। এই দেখেন এই যে পাতা কুঁকড়িয়ে গিয়ে এখানে আগা বুটে গেছিল। এই পাতা কুঁকড়ে যাওয়ার কারণে এখানে কিছু গাছ কেটে দেওয়া হয়েছিল। এই যে এখানে কেটে দেওয়া দেখা যাচ্ছে, কিছু গাছ কেটে দেওয়া হয়েছিল। এই যে দেখেন এই যে পাতা কুঁকড়িয়ে গিয়ে সব বুটে বুটে গেছিলো। এখান থেকে মোটামুটি উপরের পাতাগুলো ভালো ছাড়ছে। এই যে এখনো সমস্যা আছে, তবে উপরের পাতাগুলো আলহামদুলিল্লাহ ভালো ছাড়ছে। এই যে এখানেও সমস্যা আছে কিছু কিছু, কিন্তু ভালো ছাড়তেছে মোটামুটি। এখন কিন্তু মরিচ গাছে ফুল আসতেছে। তো যেটা বলতেছিলাম, আমাদের দেশে বেশিরভাগই কৃষক তাদের একটা কথা থাকে, সেটা হচ্ছে বা অবজেকশন থাকে, যে মরিচ গাছের পাতাগুলা কুঁকড়ানো থাকে এবং এই পাতা কুঁকড়িয়ে যাওয়ার সমস্যা তারা সমাধান করতে পারেন না। মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়ার যে কারণ, সেটা আমি আপনাদেরকে বলবো। দুটো কারণে মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যেতে পারে। সেটা হচ্ছে, এক, যদি মরিচ ক্ষেতটা প্রখর রোদে প্রচুর খরা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যেতে পারে। আর 2 নাম্বার হচ্ছে, যদি মরিচ গাছে মাকড় বা থ্রিপস পোকা, এ ধরনের পোকার আক্রমণ থাকে, শোষক পোকার আক্রমণ থাকে, তাহলে কিন্তু মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যেতে পারে।
তো এই যে জায়গাটা এটা কিন্তু যথেষ্ট ছায়া আছে এখানে। কৃষি উপসহকারী যে ব্লক সুপারভাইজার আছেন উনি দেখে এখানে বলছিলেন যে এখানে মরিচ গাছ ভালো হবে, কিন্তু ওনার পরামর্শটা যুক্তিযুক্ত ছিল। কিন্তু এই যে এইখানে মাটিটা তুলে, এই যে দেখতে পাচ্তেছেন এখানে এতটুকু গভীর করে মাটিটা তুলে এখানে পগার করে দেওয়া হয়েছিল, ফিলু বাঁধা হয়েছিল, এই যে ভেড়ি বাঁধা হয়েছিল। এই যে ভেড়িটায় এই যে দেখেন এখান থেকে শুরু করে এই উপর পর্যন্ত প্রায় 1.5 ফুটের মতো এখানে মাটি তোলা হয়েছে, এবং এই মাটিটা কিন্তু আলগা মাটি ছিল, মানে মাটির ভিতরে ফাঁপা ফাঁপা অবস্থায় ছিল, আলগা আলগা। তো এই আলগা মাটির পরে যখন এখানে গাছ লাগানো হয়েছে, প্রথমে গাছগুলো খুব ভালো টিকছিল, কিন্তু পরবর্তীতে বৃষ্টি না থাকায় পানির অভাবে এই মাটিগুলো কিন্তু খুব দ্রুত শুকাই গেছিলো। এই মাটিগুলো খুব দ্রুত শুকাই যাওয়ার কারণে এই মাটিতে পানি শূন্যতা দেখা দেয়। উপরে আকাশে মোটামুটি উপরের থেকে যে খরা বা রোদ নামতেছিল, সে রোদের কারণে একদিকের থেকে সমস্যা হচ্ছিল, কিন্তু ততটা ওই রোদে ততটা কোনো সমস্যা আসতেছিল না। কিন্তু এই গাছে আপনার গোড়ায় যে পানি শূন্যতা ছিল, এই পানি শূন্যতার কারণে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল। এরপরে প্রচুর পরিমাণে মাকড় এবং লেদা পোকা পাতা খেয়ে ফেলতেছিল, লেদা পোকা আক্রমণ করতেছিল, এবং মাকড় থ্রিপসের আক্রমণ হয়েছিল। এই থ্রিপস মাকড়ের আক্রমণের কারণে পাতাগুলো কুঁকড়ে গেছিলো, এবং প্রত্যেকটা এখানে যে 450টা ধরেন গাছ আছে, 450টা গাছের ভিতরে অ্যাভারেজে প্রায় 400টা গাছই নষ্ট হয়ে গেছিল, দুই একটা গাছ ভালো ছিল। তা এরপরে এখানে সমাধান হিসেবে মাঝে মাঝে পানি দেওয়া হলো গাছগুলো একটু বাঁচায় রাখার জন্য। এরপরে আল্লাহর অশেষ রহমত, উপর থেকে বৃষ্টি আসলো। বৃষ্টি আসার পরে এখানে মোটামুটি এই যে এখন কিন্তু মাটিগুলো বেশ জো আছে, এখন কিন্তু পানি সেচ দেওয়া হয় না, তারপরেও দেখেন এই যে মাটিতে কিন্তু ততটা জো নাই যতটা প্রয়োজন। তারপরে আলহামদুলিল্লাহ আছে, যেটা আছে চলতেছে, এখন বৃষ্টির পরেই নির্ভরশীল, মোটামুটি জো আছে। তো বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার 2 থেকে 3 দিন পূর্বে এখানে ওষুধ প্রয়োগ করা হলো। এর আগে কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করা হয়েছিল না। তো এখানে ওষুধ প্রয়োগ করা হলো ওই যে নষ্ট হয়ে গেছে গাছ দেখে, যে 400 গাছ নষ্ট হয়ে গেছে, এরপরে ট্রিটমেন্ট না করে ফেলে রাখা হয়েছিল। এরপরে মোটামুটি একটু আগাছা পরিষ্কার করে দিয়ে ডাল কিছু কিছু গাছের আগা কেটে দিয়ে, একেবারে নষ্ট হয়ে গেছে দেখে আগা কেটে দিয়ে এখানে ওষুধ প্রয়োগ করা হলো। এখানে মরিচের পাতা কুকড়িয়ে যাওয়ার জন্য ওষুধটা প্রয়োগ করছিলাম হচ্ছে ইয়ন কোম্পানির একটা ওষুধ আছে যোদ্ধা, আর ন্যাশনাল কোম্পানির একটা ওষুধ আছে ফেনজেড, যোদ্ধা এবং ফেনজেড। আর তার সাথে সেতু কর্পোরেশনের একটা ওষুধ আছে কাসুমিন। এই 3টা ওষুধ মিক্সার করছিলাম, এবং এদের সাথে আবার আর একটা ওষুধ দিয়েছিলাম। দেখুন কতগুলো ওষুধ দিছি, এদের সাথে আরও আর একটা ওষুধ দিছি, সেটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির আর একটা ওষুধ আছে ম্যাক্স প্রো। এই ওষুধগুলো সব একসাথে মিক্সার করে তারপরে কিন্তু আমি এখানে প্রয়োগ করাইছি। এতগুলো ওষুধ প্রয়োগ করা এখানে হয়েছে, এবং এখানে তার 2 থেকে 3 দিন পরে এখানে আরও একটা ওষুধ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কাসুমিন প্লাস হচ্ছে এটার হচ্ছে কি বলে স্প্লেন্ডার, স্প্লেন্ডার মনে পড়ছে, কাসুমিনি এবং স্প্লেন্ডার। তো দেখেন এইখানে কতগুলো ওষুধ দিছি। এই ওষুধ দেওয়ার পরে আবার 1 মাস হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ওষুধ দেওয়া হয়নি। বিশ্বাস করেন এই ওষুধ দেওয়ার পরে এই মরিচ গাছে এখন 99% মরিচ গাছ সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আর গোড়ায় সারের কথা বলতেছেন, সেই জানুয়ারি মাসের 20 তারিখে রোয়ার পরে থেকে শুরু করে এরপরে এর ভিতরে কখনো কোনো সার দেওয়া হয়নি। আমি যখন এই যে পগারগুলো করা হয়, এই পগার করার সময় এখানে পর্যাপ্ত পরিমাণে সার দিচ্ছিলাম। যেরকম মনে করেন এখানে বললাম যে 3 থেকে 4 কাঠা জায়গা হতে পারে, তো এই 3-4 কাঠা জায়গায় প্রায় 8 কেজির মতো টিএসপি দেওয়া হয়েছিল ফিলের ভিতরে, এবং এখানে ম্যাগনেসিয়াম, এখানে রুটন, এখানে জিপসাম, এখানে দস্তা, বোরন, এগুলো কিন্তু সব দেওয়া হয়েছিল, দানা বিষ দেওয়া হয়েছিল। দানা বিষ বলতে এখানে ফিপ্রোনিল জাতীয় দানা দেওয়া হয়েছিল। তো এই মরিচ খেতে এরপরে কিন্তু আর কোনো সার প্রয়োগ করা হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু সারের একটা ঘাটতি ছিল। তো সারের ঘাটতিটা ইনস্ট্যান্টলি পূরণ করার জন্য, যেহেতু বৃষ্টি হচ্ছিল না, আমি কিন্তু বলছি বৃষ্টির কিছুদিন আগে আমি ওষুধটা প্রয়োগ করছিলাম, আর বৃষ্টি যেহেতু হচ্ছে না, ওষুধটা প্রয়োগ করে এখানে একটা ঢালা সার, লিকুইড সার আমি এখানে প্রয়োগ করছি। সেটা হচ্ছে
আপনার ইউরিয়া, টিএসপি, এমওপি, ম্যাগনেসিয়াম, ব্রোন, তারপরে গন্ধক সালফার, তারপরে এখানে দিছিলাম, ওর ভিতরে আবার আছে পিজিআর, হ্যাঁ, খোল, এগুলো মিক্সার করে একটা ডোজ এখানে দিছিলাম। আমি এই সারটা গুলিয়ে আমি এইটা প্রত্যেকটা গাছের গোড়ায় আমি সেই সার প্রয়োগ করলাম। এই সারের কিন্তু কিছুটা ডোজ আপনারা বুঝতে পারবেন। এই যে একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মরিচ গাছের গোড়ায় কিন্তু দেখেন সবুজ বর্ণ হয়ে গেছে। এই একবারই সার দেওয়া, এই সারে কিন্তু মাটি দেখেন সবুজ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে, দেখেন মাটি, গোড়ার মাটি কিন্তু সবুজ হয়ে গেছে। তার মানে এই সারে ব্যাপক কাজ হয়েছে। যে সারের চাহিদা এই মরিচ খেতে ছিল, সেই একবার সার দিয়ে, ঢালা সার অনলি একবার দিছি, দিয়েই এনাফ। তাহলে দেখেন আমার মরিচ খেতে 400 থেকে 450 গাছ আছে, তার ভিতরে 10%ও ভালো ছিল না, 10%ও ভালো ছিল না। এরপরে পানির ঘাটতি ছিল, নষ্ট হয়ে গেছিলো, পানির ঘাটতি ছিল, পানি দিতে পারতেছিলাম না। আল্লাহর অশেষ রহমত, বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার আগে আমি এখানে ওষুধ প্রয়োগ করছি। ওষুধটা প্রয়োগ করছি 2 রকম, 2বার 2 রকম ওষুধ প্রয়োগ করছি, এবং একটা ঢালা সার প্রস্তুত করে আমি এই মরিচ খেতে প্রয়োগ করছি। আলহামদুলিল্লাহ, আমার মরিচ খেতে এখন পাতা কুঁকড়ানোর তেমন কোনো সমস্যা নাই বললেই চলে। আছে, একেবারে না থাকা না। যদি দেখেন তা বুঝতে পারবেন, পাতা কুঁকড়ানো কিন্তু এখনও আছে, কিন্তু আগের মতো ততটা নাই। আগে যেমন নষ্ট হয়ে গেছিল, তেমন কিন্তু এখন আর পাতা কুঁকড়ানোর সমস্যাটা নাই। এই যে দেখুন। তাহলে আপনাদের মরিচ ক্ষেতে যদি এমন সমস্যা থেকে থাকে, তাহলে আপনারাও কিন্তু আপনাদের মরিচ ক্ষেতের এই ট্রিটমেন্টটা দিতে পারেন। দিলে ইনশাল্লাহ আপনারা, আমি আশা রাখতেছি আপনারা ভালো ফলাফল পাবেন, কারণ আমি নিজেই এই মরিচ ক্ষেতে আমি রেজাল্ট ভালো পাইছি। এই মরিচ খেতে আমি ফল তোলা শুরু হয়ে যেত আরও অন্তত 1.5 মাস আগে, কিন্তু এই সমস্যার কারণে, ভাইরাস বা পোকার আক্রমণের কারণে কিন্তু মরিচ গাছ নষ্ট হয়ে গেছিলো, এই জন্য কিন্তু ফলন কমে গেছে, এবং এই মরিচ গাছ অনেক লম্বা হয়ে গেছে। এই সমস্যার কারণে এই মরিচ গাছ কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। এই মরিচ গাছগুলো কিন্তু এত লম্বা হওয়া কথা ছিল না। দেখেন মরিচ গাছ কিন্তু আমার মাজা সমান হয়ে গেছে, এই যে এত লম্বা হওয়া কথা ছিল না। কিছু কিছু মরিচ গাছ এইগুলো বুক সমান হয়ে গেছে। তো দর্শক মণ্ডলী, আপনাদেরও যদি মরিচ খেতে এ ধরনের সমস্যা থাকে, পাতা কুঁকড়িয়ে যাওয়ার সমস্যা যদি থাকে, তাহলে আপনারা আমার এই প্রসেসটা অনুসরণ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। আর সারের ব্যাপারটা হচ্ছে কি, মরিচ গাছে মাত্রাতিরিক্ত কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, অল্প সারেই এনাফ। যেরকম আমি ঢালা সার ব্যবহার করছি, এবং আবার এখন যেহেতু সব গাছে ফুল আসতেছে দেখতেছি, তো এখন এখানে ঢালা সার দেওয়ার প্রয়োজন আছে আর একবার, কিন্তু আমি এদের গোড়ায় এক্সট্রা সিটে সার, কোনো সার আমি এদের প্রয়োগ করব না। এবং এই যে মরিচ খেতে এদের গোড়া বা দিয়ে দিতে হবে, এবং কিছু আগাছা হয়েছে, সেই আগাছাগুলো আবার পরিষ্কার করতে হবে। দর্শক মণ্ডলী, আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই যে মরিচ ক্ষেতটা, আপনাদের বাস্তব প্রমাণ দেখানোর জন্য আমিও একটা মরিচ ক্ষেত করছি, সেইটা আপনাদেরকে দেখালাম। এই মরিচ ক্ষেতে এখানে মেইন যে সমস্যা থাকে, মরিচের পাতা কুঁকড়িয়ে যাওয়ার যে সমস্যা থাকে, এই সমস্যাটার সমাধান কি, এবং বাস্তব উদাহরণ দেখাই দিলাম যে আমার এখানে কি সমস্যা ছিল এবং কিভাবে সমাধান হলো। তো দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, এবং বিন্দুমাত্র যদি কোনো উপকারে আসে, তাহলে এই ভিডিওটা একটু অন্য চাষিদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ভালো ভিডিও আপনারা পেতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।